আজকে আমরা কর্পোরেট ইস্যুয়ার্স টপিকসের থার্ড রিডিং বিজনেস মডেল এন্ড রিস্ক এটা কভার করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বুক 3 বা ভলিউম 3 এর লার্নিং মডিউল 13 বা চ্যাপ্টার 13। সো এখানে এলওএস মাত্র 3টা, বাট একেবারে শর্ট না। এখানে ম্যাথমেটিক্যাল কিছুই নাই, অলমোস্ট অল থিওরিটিক্যাল। So first LOS হচ্ছে describe key features and types of business model. So business model এর মধ্যে ফিচার গুলা কি আর হচ্ছে কি কি ধরনের বিজনেস মডেল হতে পারে। সো আমরা অনেক সময় বিজনেস মডেলকে কনফিউজ করে ফেলতে পারি বিজনেস প্ল্যান বা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানের সাথে। সো বিজনেস প্ল্যানে যেটা ইনক্লুডেড থাকে বিজনেস মডেলও থাকে এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানটাও থাকে। আর ফাইন্যান্সিয়াল প্ল্যানে তো অফকোর্স আপনার ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট এন্ড আপনার হচ্ছে গিয়ে আদার যেই ফোরকাস্টিং গুলো ওগুলা থাকে, ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলা থাকে। বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অর্থাৎ বিজনেস মডেলের মধ্যে আসলে ফাইন্যান্সিয়াল বিষয়টা থাকে। এখানে আমরা মেইনলি যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে কোম্পানিটা নিয়ে আমরা ডিসকাস করছি কোম্পানির বিজনেসের প্রসেসটা কি, তার কাস্টমার কারা, সে কিভাবে ভ্যালু ক্রিয়েট করে, তার কম্পিটিটর পজিশনটা কি। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে বিজনেসটা কতটুকু সলিড, কতটুকু তার রিস্ক আছে বিজনেস প্রসেসটার মধ্যে, সেটা আসলে বোঝার চেষ্টা করি। সো ফার্স্টে আমরা আসি, হোয়াট ইজ এ বিজনেস মডেল? এ বিজনেস মডেল মেক্স ইট ক্লিয়ার হোয়াট বিজনেস ডাজ। তার মানে বিজনেস মডেল থেকে আমরা কিন্তু বুঝতে পারি হচ্ছে যে বিজনেসটা কি করে, হাউ ইট অপারেটস, এটা কিভাবে অপারেট করে, হাউ ইট জেনারেটস রেভিনিউ, এটা রেভিনিউ কিভাবে জেনারেট করে এবং প্রফিট কিভাবে জেনারেট করে, অ্যাজ ওয়েল এজ হাউ ইট ডিফার্স ইন দিস রেসপেক্ট ফ্রম কম্পিটিটরস। ওর যে কম্পিটিটর আছে এই কম্পিটিটরদের থেকে সে কিভাবে ডিফারেন্ট। ইট প্রোভাইডস এনাফ ডিটেলস সো দ্যাট দ্য বেসিক রিলেশনশিপ between key elements are clear. It does not provide full description. সো এনাফ দিচ্ছে বাট ফুল ডেসক্রিপশন দিচ্ছে না। ফুল যদি হয় তখন কি হবে? এটা হবে বিজনেস প্ল্যান। ইট ইজ নো মোর এ বিজনেস মডেল। ডেসক্রিপশন দ্যাট উই উড এক্সপেক্ট টু সি ইন এ বিজনেস প্ল্যান সাচ এস ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট। তার মানে আমরা এখানে ফাইন্যান্সিয়াল ফোরকাস্টটা দেখি না বিজনেস মডেলের মধ্যে। সো বিজনেস মডেল অ্যান্ড বিজনেস প্ল্যান ইজ ডিফারেন্ট। সো আমরা যদি দেখি যে ফার্মস বিজনেস মডেল, সো বিজনেস মডেলের মধ্যে দুটা জিনিস মেইনলি আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্মস ভ্যালু প্রপোজিশন টু টার্গেট কাস্টমার্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ফার্মস ভ্যালু চেইন। সো ভ্যালু প্রপোজিশনটা কি, অর্থাৎ টার্গেট কাস্টমারকে সে আসলে কি অফার করতেছে, সেটাই হচ্ছে তার ভ্যালু প্রপোজিশন। তো সেটার জন্য কি করতে হবে? প্রথমে আমাকে দেখতে হবে হু আর দ্য ফার্মস টার্গেট কাস্টমার্স, হাউ ডাজ দ্য ফার্ম কিপ ইটস কাস্টমার্স। তাহলে ওর কাস্টমার কারা এবং এই কাস্টমারদেরকে সে কিভাবে আসলে রিটেইন করছে। হোয়াট প্রোডাক্টস, সার্ভিসেস, এক্সপিরিয়েন্স ডাজ দ্য ফার্ম অফার। সো ফার্ম ইদার হয় হচ্ছে প্রোডাক্ট অফার করে অথবা হচ্ছে সার্ভিস অফার করে। তো সেক্ষেত্রে তার বা কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি সে অফার করে তাহলে সেটা সে কিভাবে আসলে অফার করে এবং কোন প্রোডাক্ট গুলো অ্যাকচুয়ালি সে অফার করছে। হোয়াট ইজ, তার মানে কাস্টমার কারা, কাস্টমারকে কি প্রোভাইড করা হচ্ছে বা কি দেয়া হচ্ছে। হোয়ার ইজ দ্য ফার্ম সেলিং, এবং কোথায় বিক্রি করছে। তো একটা প্রোডাক্ট হইতে পারে আপনি বাংলাদেশে বিক্রি করতেছেন, গ্লোবালি সেল করতেছেন অথবা ইউএসএ তে সেল করতেছেন। হাউ ডাজ ইট রিচ দ্য কাস্টমার, এবং আপনি যে বিক্রি করতেছেন এটা কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাচ্ছে। অনেকভাবে পৌঁছাইতে পারে, আপনার ফিজিক্যালি পৌঁছাইতে পারে, ফিজিক্যালি পৌঁছাইতে গেলেও অনেকভাবে হইতে পারে। সেটা হইতে পারে আপনার বাই এয়ার, বাই আদার ট্রান্সপোর্ট মোডে হইতে পারে, আবার কি হইতে পারে ডিজিটালি হইতে পারে, ঠিক আছে, ডিজিটাল ডেলিভারি অফ প্রোডাক্ট হইতে পারে, অথবা ফেস টু ফেস হইতে পারে। সো কিভাবে সেটা যাচ্ছে। হাউ মাচ ইজ অফার প্রাইসিং রিলেটিভ টু কম্পিটিটরস। এখন আসে যে ঠিক আছে ফাইন, আমরা জানলাম কাস্টমার কারা, প্রোডাক্ট কি, কিভাবে সেটা বিক্রি করা হচ্ছে এবং সেটা কিভাবে কাস্টমারের কাছে যায়,
এবং এরপরে আমরা দেখব হচ্ছে কম্পিটিটরের সাথে ইন কম্পারিজন টু কম্পিটিটর প্রাইসিংটা কেমন, অফার প্রাইসিংটা কেমন সেটা। তো এই সবকিছু মিলাই কি হচ্ছে ভ্যালু প্রপোজিশনটা কি কাস্টমার কাছে সেটা আমরা জানতে পারছি। সেকেন্ড থিং, হোয়াট ইজ দ্য ফার্মস ভ্যালু চেইন, how is the farm organized to execute, does the farm have competitive capabilities? So value chain এ কি আসতেছে যে আসলে প্রোডাক্টটা অফার করতেছি বা বিক্রি করতেছি, সেটা করার জন্য আমার অর্গানাইজেশনের একটা ক্যাপাসিটি দরকার, তাই তো? সো অর্গানাইজড যদি হয় এবং হচ্ছে গিয়ে কম্পিটিটিভ যদি অ্যাডভান্টেজ থাকে, তাহলে বিজনেসটা মোর সলিড অ্যান্ড সাস্টেইনেবল এবং রিস্কটা কম থাকে। হোয়াট ইম্প্যাক্ট ডাজ দ্য ফার্মস বিজনেস মডেল হ্যাভ, আরেকটা জিনিস আমরা দেখি হচ্ছে যে বিজনেস মডেলের কি ইফেক্ট আছে অন রেভিনিউ মডেল, কস্ট স্ট্রাকচার, অ্যাসেট প্রোফাইল, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ব্রিফলি। এন্ড দেন সেখান থেকে আমরা বুঝতে পারি হোয়াট ইজ দ্য ফার্মস প্রফিটেবিলিটি, ফার্মের প্রফিটেবিলিটির কি অবস্থা। এখানে আসলে ফাইন্যান্সিয়াল যেই বিষয়গুলো সেগুলো হয়তো অত ডিটেলস এখানে আসবে না, দ্যাট মিনস আমরা ফোরকাস্টিং বা এগুলো আসলে ওইভাবে ডিটেলস বিজনেস মডেলের মধ্যে থাকে না, জাস্ট বিজনেসটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া থাকে। বিজনেস মডেল ইজ নট এ, আমরা কনফিউজ করার কোনো কারণ নেই, বিজনেস মডেল ইজ নট এ ফাইন্যান্সিয়াল প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্ল্যান না। সো দ্যাট আমরা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থেকে যা এক্সপেক্ট করি তা আসলে আমরা বিজনেস মডেল থেকে এক্সপেক্ট করতে পারি না। এখন আসেন আমরা ফিচারের মধ্যে আসি, যে কিছুটা ফিচার আলোচনা হয়েছে, এখন হচ্ছে আর একটু ডিটেইলসে যদি যাই। ফার্স্ট হচ্ছে কি যে কাস্টমার্স এন্ড মার্কেট, হু হু আর দ্য কাস্টমার, কাস্টমার্স ফর হোম, এই ক্ষেত্রে আপনারা জিওগ্রাফি, কাস্টমারের জিওগ্রাফিটা কি, তারা লোকেটেড কোথায়। সো বেসড অন জিওগ্রাফি আমরা অনেক কিছু বুঝতে পারি, তাই তো? কি বুঝতে পারি যে ওই জিওগ্রাফির মানুষের আর্নিং ক্যাপাসিটি কেমন, তাদের রিজাইলেন্স কেমন, ওই জিওগ্রাফিতে আপনার ম্যাক্রো ইকোনমিক অবস্থা কিরকম, ওই জিওগ্রাফিতে আপনার পপুলেশনের কি অবস্থা, এইগুলা থেকে আমরা অনেক ধারণা বা অনেক কিছু বুঝতে পারি যে ওখানে আসলে বিজনেসটা কেমন হবে। এন্ড দেন হচ্ছে আপনার সেগমেন্ট, যে ওই কাস্টমারের কোন সেগমেন্টটাকে টার্গেট করা হচ্ছে, হইতে পারে এইজ বেসড একটা সেগমেন্ট হইতে পারে, বা ডেমোগ্রাফিক সেগমেন্ট হইতে পারে, ঠিক আছে? সো দ্যাট কোন সেগমেন্টটা সেটা আইডেন্টিফাই করাও আপনার বিজনেস মডেলের একটা কাজ। দেন হচ্ছে আমরা যে এই যে কাস্টমারকে সার্ভিস বা প্রোডাক্ট অফার করা হচ্ছে, এটা কিভাবে করা হচ্ছে, B2B হইতে পারে, বিজনেস টু বিজনেস হইতে পারে, আরেকটা কি হতে পারে B2C, অর্থাৎ বিজনেস টু রিটেইল হতে পারে। সো আমরা প্রথমে কাস্টমারকে আইডেন্টিফাই করলাম এন্ড তাকে হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করতেছি সে কোন জিওগ্রাফির কোন সেগমেন্টের এবং তাকে কিভাবে রিচ করা হবে। দেন ফার্ম অফারিং, ফার্ম কি অফার করে, হোয়াট ডাজ ফার্ম অফার, ঠিক আছে? হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, হ্যাঁ? তো কোন প্রোডাক্ট বা সার্ভিসটা সে অফার করে। দেন হচ্ছে ডিফারেন্সিয়েশন, প্রোডাক্টটা কিভাবে, যে সার্ভিস বা প্রোডাক্টটা অফার করা হয় সেটা আসলে কিভাবে ডিফারেন্ট দেন আদার কম্পিটিটরস। এন্ড দেন হচ্ছে কাস্টমার নিডস, কাস্টমারের নিডটা কি। সো আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটা অফার করতেছি সেটা আসলে কাস্টমারের নিডকে মিট করে কিনা। তো আমরা একটা অফার করতেছি বাট ওইটার আসলে কাস্টমারের নিড নাই, তাহলে বিজনেস মডেল উইল বি এ ফেলিউর মডেল। বাট যদি কাস্টমারেরও নিড থাকে আমরা সেটা প্রোভাইড করছি, দ্যাট কুড বি এ গুড ম্যাচ এন্ড দ্যাট কুড বি এ সলিড বিজনেস মডেল। এখন আসেন আমরা এই যে ডিস্ট্রিবিউশন করতে গেলে কি দরকার হয়, চ্যানেল। সো ডিস্ট্রিবিউশন চ্যানেল, এরপরে আমরা দেখবো হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে কাস্টমার কারা, এন্ড দেন আমরা দেখলাম প্রোডাক্টটা কি, তারপরে আমরা দেখবো হচ্ছে চ্যানেল, অর্থাৎ এই জিনিসগুলো কোথায় থাকবে, এগুলো বিজনেস মডেলের পার্ট, এগুলো বিজনেস মডেলের মধ্যে এই জিনিসগুলো থাকবে। ডাইরেক্ট চ্যানেল হইতে পারে, আরেকটা কি হইতে পারে, মাঝখানে ইন্টারমিডিয়ারি থাকতে পারে, আরেকটা হচ্ছে ডিজিটাল ডিস্ট্রিবিউশন হইতে পারে। ডাইরেক্ট হচ্ছে গিয়ে আপনি সেল করতেছেন, সরাসরি আপনি ফিজিক্যালি পৌঁছায় দিচ্ছেন প্রোডাক্টটা।
অথবা মাঝখানে আপনার ইন্টারমিডিয়ারি থাকতে পারে, কিরকম আপনার হচ্ছে হোলসেলার থাকতে পারে, রিটেইলার থাকতে পারে, তাদেরকে আপনি দিচ্ছেন, তারা হচ্ছে তাদের স্টোর থেকে সেটা সেল করছে। আরেকটা হচ্ছে হইতে পারে হচ্ছে ডিজিটাল ডেলিভারি, সাম প্রোডাক্ট সেটা হচ্ছে সরাসরি আপনি বিক্রি করতেছেন, ডিজিটালি আপনি দিয়ে দিচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে ফিজিক্যাল ডেলিভারির প্রশ্নটা আসতেছে না। সে ধরেন আপনার আপনি অনলাইনে মুভি দেখতেছেন, তারপরে আপনি আদার অনেক রকম সার্ভিসের একটি বই পড়তে পারেন। তো এই ধরনের আরো অনেক সফটওয়্যার আপনি পারচেস করতে পারেন। এই সমস্ত কিছু যে ডিজিটাল, এখন তো অনেক কিছুই ডিজিটাল। এই ডিজিটাল যে প্রোডাক্ট গুলা, এগুলা ভেরি মাচ পসিবল টু ডেলিভার ডিজিটালি। একটা সময় ছিল যখন হচ্ছে ইন্টারনেট এত স্পিডি ছিল না, তখন ডিজিটাল প্রোডাক্টটাও সিডিতে রাইট করে তারপরে ডেলিভারি দেওয়া হতো। এখন মোস্ট অফ দ্য কেসে আর সেটা করা হয় না, সেটা সরাসরি আপনার ডাউনলোড অপশনে অথবা ইমেইলের মাধ্যমে ডেলিভারি দেয়া পসিবল হয়। চ্যানেল নাম্বার এক্সিবিট 2 তে আমরা দেখছি চ্যানেল স্ট্র্যাটেজি। সো চ্যানেলের স্ট্র্যাটেজিটা আসলে কি, অর্থাৎ এই স্পেসিফিক আমরা বিজনেস মডেলটা তৈরি করি কি একটা বিজনেস বা একটা কোম্পানির বিজনেসকে নিয়ে। সো ওই কোম্পানির ক্ষেত্রে তার আসলে স্ট্র্যাটেজিটা কি সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি ফ্রম লুকিং অ্যাট দ্য ফাংশন, অ্যাসেট এবং ফার্মের দিকে আমরা দেখলে পরে আমরা এটা বুঝতে পারি যে তার চ্যানেলের স্ট্র্যাটেজিটা কি। সো আমরা যদি ফাংশনের দিকে দেখি যে সেলিং, সো কে সেল করে, ডিসপ্লে কে ডিসপ্লে করে। যদি এমন হয় যে ম্যানুফ্যাকচারার বা হচ্ছে যে যে কোম্পানিটা নিয়ে আমরা কথা বলতেছি তারা নিজেরাই হচ্ছে সরাসরি সেল করে এবং তাদেরই ডিসপ্লে সেন্টার আছে, তাহলে ইটস মোর লাইকলি যে এটা হচ্ছে ডাইরেক্ট, তাই তো। আবার আপনি রিটেইলারের থ্রুতেও যদি করেন, হোলসেল রিটেইলারের থ্রুতে, সেক্ষেত্রেও আপনার নিজস্ব ডিসপ্লেও থাকতে পারে, আবার হোলসেলারের এন্ডেও থাকতে পারে, রিটেইলারের এন্ডেও থাকতে পারে। মোস্ট অফ দ্য কেসে এটা রিটেইলারের এন্ডে থাকে ডিসপ্লেটা, তো সেলিংটা নর্মালি রিটেইলার করে থাকে। সো ম্যানুফ্যাকচারার কি করে, হোলসেলারকে দেয়, হোলসেলার রিটেইলারকে দেয়, রিটেইলার ইন্ড কাস্টমারের কাছে সেল করে। তারপর ইনকোয়ারিজ, বিভিন্ন ধরনের কাস্টমারের কাছ থেকে ইনকোয়ারি থাকতে পারে, সেগুলো আসলে রেসপন্স কে করে। এটা এমন হইতে পারে যে আপনার রিটেইলার সেল করছে কিন্তু কোয়েরি গুলা হ্যান্ডেল করছে যে অরিজিনাল ম্যানুফ্যাকচারার সে। অর্ডার প্রসেসিং, অর্ডার প্রসেসিং এর ক্ষেত্রে দুটা বিষয় হইতে পারে, একটা হচ্ছে রিটেইলার অর্ডার প্রসেস করতেছে অথবা ম্যানুফ্যাকচারার নিজেই অর্ডার গুলা প্রসেস করছে। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, এটাও এরকম হতে পারে যে আপনার লাইক ড্রপ শিপিং ও হইতে পারে, অথবা হচ্ছে সরাসরি রিটেইলার ডিস্ট্রিবিউট করতেছে, অথবা ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার সরাসরি বিক্রি করে সরাসরি ডিস্ট্রিবিউট করছে। আর ড্রপ শিপিং এর ক্ষেত্রে কি হয়, রিটেইলার অথবা হচ্ছে আদার থার্ড পার্টি সেল করছে কিন্তু শিপমেন্টটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারের কাছ থেকে, এটা হচ্ছে ড্রপ শিপিং। আফটার সেল সার্ভিসটা কে প্রোভাইড করতেছে, আপনি দেখবেন যে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস গুলা, এগুলাতে যেগুলোতে ওয়ারেন্টি থাকে, রিটেইলার সেল করছে কিন্তু হচ্ছে আফটার সেল সার্ভিসটা দিচ্ছে হচ্ছে কোম্পানি নিজে। সো এইগুলা ফাংশনের উপরে বেস করে আমরা আসলে বলতে পারি যে কোম্পানি কোন স্ট্র্যাটেজিটা ফলো করছে। আচ্ছা, এই স্ট্র্যাটেজিটা কেন ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজি থেকে আমরা দেখতে পারি যে এই ক্ষেত্রে আসলে বিজনেস রিস্ক গুলা কি, কোনো রিস্ক আছে কিনা, থাকলে সেটা কি কি রিস্ক আছে। অ্যাসেট, ওয়্যার হাউস, আপনার হচ্ছে গিয়ে কোম্পানির নিজস্ব ওয়্যার হাউস আছে কিনা, বা হোলসেলার রিটেইলারের ওয়্যার হাউস দরকার কিনা, রিটেল স্টোর কি কোম্পানি নিজের নাকি হচ্ছে গিয়ে থার্ড পার্টির, সেলস ফোর্স, নিজস্ব সেলস ফোর্স আছে কিনা নাকি রিটেইলারের থ্রুতে করতেছে, ই কমার্স ওয়েবসাইট আছে কিনা, এগুলোর উপরে বেস করে আমরা মূলত তার স্ট্র্যাটেজিটা বুঝতে পারি। ফার্ম, রিটেইলার, হোলসেলার, এজেন্ট, ফ্র্যাঞ্চাইজি। সো আপনার এই যে যার বিজনেস মডেলটা আমরা করতেছি সে হইতে পারে একটা রিটেইলার, হইতে পারে একটা হোলসেলার বা এজেন্ট অথবা ফ্র্যাঞ্চাইজি। এখন ট্রেডিশনাল চ্যানেল স্ট্র্যাটেজিটা কি, ট্রেডিশনালি যেটা হইতো যে আপনার দুইটা দুইটা হইতো, একটা হচ্ছে গিয়ে থ্রু রিটেইলার আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলস। সো ডাইরেক্ট সেল তো আমরা বুঝি যে সরাসরি ম্যানুফ্যাকচারার কি করতেছে, কাস্টমারের কাছে, ইন্ড কাস্টমারের কাছে বিক্রি করে দিচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট সেলস। আর যখন আমরা ট্রেডিশনাল চ্যানেলে যাচ্ছি তখন কি হচ্ছে, ফিনিশড গুডস বা প্রোডাক্টটা দেয়া হচ্ছে হোলসেলারকে,
হোলসেলারের কাছ থেকে রিটেইলার পারচেস করে, রিটেইলার তখন ওটা ডিসপ্লে করে তার শোরুমে, ডিসপ্লে করার পরে কাস্টমার সেখান থেকে কিনে নিচ্ছে। এটা হচ্ছে ট্রেডিশনালি এটা ফলো করা হয়। সো দুইটা মেথডই ট্রেডিশনালি ফলো করা হয়, বাট টিপিক্যালি হচ্ছে দিস ইজ দ্য চ্যানেল হাউ ইউজুয়ালি বিজনেসেস ওয়ার্ক। সো এখানে অ্যাপার্ট ফ্রম এই ডাইরেক্ট সেলিং আর হচ্ছে গিয়ে আপনার ট্রেডিশনাল চ্যানেল, আপনার যেটা হইতে পারে যে ড্রপ শিপিং। ড্রপ শিপিং ইজ এ নিউ কনসেপ্ট। সেখানে কি হয়, ড্রপ শিপিং এ আপনার থার্ড পার্টি সেল করছে, সেল করার পরে সেলস ইনভয়েসটা অথবা সেলস লিডটা পাঠিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে অরিজিনাল ম্যানুফ্যাকচারের কাছে, তখন ম্যানুফ্যাকচারার এটা সরাসরি ক্লায়েন্টের কাছে ডেলিভারি করছে। তো এতে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে গিয়ে একাধিক চ্যানেল ইউজ করতে পারতেছে ম্যানুফ্যাকচারার, এন্ড দেন হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে যে সেলস এর অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে গিয়ে সেলস এর যে ডিলিংটা, সেইটা আসলে সরাসরি ম্যানুফ্যাকচারারকে করতে হচ্ছে না। সো ড্রপ শিপিংটা কি, থার্ড পার্টি সেল করে, ম্যানুফ্যাকচারার ডেলিভারি করে। আর হচ্ছে অমনি চ্যানেল। অমনি চ্যানেল মানে হচ্ছে গিয়ে আপনি নর্মাল ফিজিক্যাল চ্যানেলও ইউজ করতেছেন, এট দ্য সেম টাইম আপনি ই কমার্স প্ল্যাটফর্মও ইউজ করতেছেন, সেটা হতে পারে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি। অথবা আপনি মাল্টিপল চ্যানেল ইউজ করছেন। ই কমার্স, ই কমার্স হচ্ছে কি আপনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি বেচা কেনা করেন, সেটাকে হচ্ছে ই কমার্স বলা হচ্ছে। প্রাইসিং, হাউ মাচ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইসিংটা আসলে কিভাবে হয়। আমরা প্রোডাক্ট পেলাম, আমরা পেলাম হচ্ছে গিয়ে আমাদের কাস্টমার কারা, প্রোডাক্ট কারা, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, এন্ড দেন প্রশ্ন আসে যে প্রাইসিং। সো প্রাইসিং হাউ মাচ, একটা হচ্ছে প্রিমিয়াম হইতে পারে, প্যারিটি হইতে পারে, ডিসকাউন্ট হইতে পারে। প্রিমিয়ামটা কি, প্রিমিয়ামটা হচ্ছে কি আমরা একটু মার্কেট থেকে একটু বেশি দামে বিক্রি করতেছি। প্যারিটি হচ্ছে আদার কম্পিটিটরদের সাথে কম্পিটিটিভ একটা প্রাইসিং আমরা রাখতেছি। আরেকটা হচ্ছে ডিসকাউন্ট, আমরা একটু কমে, অর্থাৎ মার্কেটের অ্যাভারেজ থেকে আমরা একটু কমে বিক্রি করতেছি। আরেকটা কি হইতে পারে, ডিফারেন্সিয়েশন, আমাদের প্রোডাক্টটা একটু ডিফারেন্ট, সো দ্যাট আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা একটু প্রিমিয়াম প্রাইসে সেল করতেছি। আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে প্রাইসিং পাওয়ার। প্রাইসিং পাওয়ারটা আসলে কেমন আছে, সে আপনি যদি একটা ট্রেডিশনাল প্রোডাক্ট সেল করেন, আপনার প্রাইসিং পাওয়ার হয়তো খুব বেশি থাকবে না, কারণ আপনি যদি বেশি প্রাইস চার্জ করেন, আপনার কাস্টমাররা অল্টারনেটিভ আরেকটা অর্গানাইজেশনের কাছে চলে যাবে ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য। প্রাইসিং এন্ড রেভিনিউ মডেলস, একটা হইতে পারে ভ্যালু বেসড। এই যে প্রাইসিং গুলা, সেটা কিভাবে হইতে পারে, একটা হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং। এখানে কি হয়, অ্যাটেম্প টু সেট এ প্রাইস বেসড অন ভ্যালু রিসিভড বাই দ্য কাস্টমার। কাস্টমার কি ভ্যালু রিসিভ করতেছে ওটার উপরে বেস করে প্রাইসিং সেট করা। অর্থাৎ এইখানে চেষ্টা করা হয় যে ভ্যালু ফর মানি, অর্থাৎ আপনার প্রাইসিং যেটা কাস্টমার পে করবে তাতে তার যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা ওইটার উপরে বেস করে, নট বেসড অন যে আমার কস্টিং কত হচ্ছে। আরেকটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং। কস্ট বেসড প্রাইসিং এ কি হয়, অ্যাটেম্পটস টু সেট প্রাইসিং বেসড অন কস্ট ইনকার্ড, সো দ্যাট আপনার কস্ট কত হচ্ছে ওটার উপরে আপনি একটা প্রি ডিটারমাইন্ড আপনি একটা মার্জিন সেট করে রাখলেন, যে আপনার কস্টিং এর উপরে আপনি 30% অ্যাড করবেন, অ্যাড করে সেল করবেন, এরকম একটা মার্জিন সেট করে আপনি সেল করতেছেন। এটা হতে পারে আরেকটা স্ট্র্যাটেজি। Economists use the term price discrimination when the firm charges different prices to different customers. আপনার এমন হতে পারে যে ডিফারেন্ট কাস্টমারের কাছে আপনি ডিফারেন্ট প্রাইস চার্জ করছেন, তো এইটাকে বলা হয়েছে প্রাইস ডিসক্রিমিনেশন। ঠিক আছে, in theory the objective of price discrimination is to maximize revenues in situation where different customers have different willingness to pay. It may also be less costly to serve certain customers segment such as large volume buyers. So আপনি ডিফারেন্ট কাস্টমারকে আপনি ডিফারেন্ট প্রাইসিং করতে পারেন। একটা হতে পারে যে হ্যাঁ, আপনার যদি ভলিউম কাস্টমার হয়, যে আপনার ভলিউম প্রোডাক্ট নিবে, তখন হয়তো আপনি একটু কম প্রাইস চার্জ করলেন।
আর হচ্ছে গিয়ে আপনি আদার ওয়ে আপনি হয়তো একটু বেশি চার্জ করলেন। আবার আমরা যখন বাজার থেকে কোনো কিছু কিনি, যেখানে হচ্ছে এক দাম বা ওয়ান প্রাইসে সেল হয় না, সেক্ষেত্রে কি হয়, আমাদের নেগোসিয়েশনের একটা সুযোগ থাকে। সো ওইখানে দেখবেন যে আপনার সেলার কি করতেছে, যে বায়ার আসলে কত দিতে পারবে বা দিবে, ওইটার উপরে বেস করে সে হয়তো বা আপনার প্রাইসটা বলার মাধ্যমে তখন সে নেগোশিয়েট করতেছে। সে হয়তো দেখা গেছে যে একজন ক্লায়েন্টকে সে 100 টাকায় দিয়ে দিচ্ছে, আরেকজন ক্লায়েন্ট হয়তো 120 টাকায় বলতেছে, সে দিচ্ছে না মিনস হচ্ছে হি ইজ প্রবাবলি এক্সপেক্টিং যে এই ক্লায়েন্টের কাছ থেকে 150 টাকা নেওয়া যাবে, সো 120 টাকায় সেক্ষেত্রে সে দিচ্ছে না। তো ক্লায়েন্ট দেখা যাচ্ছিল ঘুরে ফিরে এসে আবার নিয়ে যাচ্ছে। প্রাইসিং ফর মাল্টিপল প্রোডাক্টস। So some pricing model are used by firms selling multiple or complex product. So complex বা মাল্টিপল প্রোডাক্ট যখন করে, এগুলো আমরা আর একটু ডিটেলসে পরে দেখব। সো যদি একাধিক প্রোডাক্ট বা কমপ্লেক্স প্রোডাক্ট সেল করে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট প্রাইসিং মডেল ইউজ করা যেতে পারে। প্রাইসিং ফর র্যাপিড গ্রোথ, অল্টারনেটিভ টু ওনারশিপ, এই তিনটে জিনিস আমরা ডিটেলসে নেক্সট স্লাইড গুলোতে দেখবো। সো আমরা প্রাইস ডিসক্রিমিনেশনের কথা বলছিলাম, যে ডিফারেন্ট ক্লায়েন্টকে ডিফারেন্ট প্রাইসিং অফার করা। তো এটা একটা হইতে পারে টিয়ার্ড প্রাইসিং। এখানে কি হয়, চার্জেস ডিফারেন্ট প্রাইসেস টু ডিফারেন্ট বায়ার্স, মোস্ট কমনলি বেসড অন ভলিউম। তার মানে ভলিউম আপনি বেশি পারচেস করলে, এটা খুব কমন তাই না, যে আমরা একটু বেশি ভলিউম পারচেস করলে তখন একটু কম প্রাইস বা একটু ডিসকাউন্ট একটু বেশি দিয়ে থাকে সেলার। ডাইনামিক প্রাইসিং, চার্জেস ডিফারেন্ট প্রাইসেস এট ডিফারেন্ট টাইমস, যে ডিফারেন্ট টাইমে গেলে ডিফারেন্ট প্রাইসিং হইতে পারে। পারফেক্ট একটা এক্সাম্পল হইতে পারে আপনার বাফেট লাঞ্চ অ্যান্ড ডিনার। আপনি দেখবেন যে অলমোস্ট সব রেস্টুরেন্টেই লাঞ্চের সময় যদি আপনি যান, আপনার লাঞ্চটা একটু কম কস্টলি হয়, ডিনারটা একটু কস্টলি বেশি হয়। তার মানে ডিনারে অর্থাৎ রাতের বেলা আপনার এই ডিমান্ডটা বেশি থাকে, ডিমান্ড বেশি থাকার কারণে হয়তোবা তারা প্রাইসিংটা একটু বেশি করে। অকশন, রিভার্স অকশন, আবার ডাইনামিক প্রাইসিং কিন্তু এয়ারলাইন্স গুলো ইউজ করে। এয়ারলাইন্সে হচ্ছে কি, আপনি যখন বুকিং করতে যাবেন তখন কতগুলো সিট বা কত পার্সেন্ট সিট খালি আছে, ওইটার উপরে বেস করে তাদের যেটা হয় যে প্রাইসটা আপ ডাউন করে। অকশন, রিভার্স অকশন মডেল এস্টাবলিশেস প্রাইসেস থ্রু বিডিং। আরেকটা হতে পারে কি, বিডিং এর মাধ্যমে প্রাইস এস্টাবলিশ করা যেতে পারে, যে অকশন হলো অকশনের মাধ্যমে হতে পারে। সো এই অকশনটা আপনার, যেমন ইবেতে অনেক সময় আপনি কি করতে পারেন, প্রোডাক্ট লিস্টিং করলেন, লিস্টিং করে আপনি অকশন দিতে পারেন, অকশন দিয়ে ওখানে অকশনের মাধ্যমে ইভেন ছোটখাটো প্রোডাক্ট আপনি অকশনে সেল করতে পারেন। তখন হচ্ছে বায়াররা বিড করে, যে হাইয়েস্ট বিড করে সে পারচেস করে ফেলে, সেই পেয়ে যায়। প্রাইসিং ফর মাল্টিপল প্রোডাক্টস, সেই ক্ষেত্রে কি হতে পারে, একটা হচ্ছে বান্ডল করে একসাথে করে আপনি অফার করলেন। রেফার্স টু কম্বাইনিং মাল্টিপল প্রোডাক্টস অর সার্ভিসেস সো দ্যাট কাস্টমার্স আর incentivized or required to buy them together. সো একসাথে বেশ কিছু প্রোডাক্টকে আপনি একটা বান্ডল বানাইলেন, বানায়ে আপনি এটার প্রাইস আসে হচ্ছে $500, আপনি এটার উপরে 30% ডিসকাউন্ট দিয়ে দিলেন, ঠিক আছে, তার মানে আপনি 70% পে করতে হবে, $350 দিয়ে দিলেন। তখন কি হইলো, এর বান্ডেলের মধ্যে হয়তো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কনজিউমার আদার ওয়ে হয়তো পারচেস করতো না, কিন্তু বান্ডেলে একটা অফার থাকার কারণে তারা পুরো জিনিসটাই পারচেস করলো। এটা কয়েকটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে গিয়ে যে আপনি যে আইটেমটা একটু কম চলতেছে সেটা যেমন বিক্রি করতে পারতেছেন, আবার নতুন প্রোডাক্ট আপনি কাস্টমারের কাছে ইন্ট্রোডিউস করতে পারছেন। কাস্টমার তখন পারচেস করলে এটা কনজিউম করলে ওটা যদি তার ভালো লাগে, পরবর্তীতে কিন্তু স্ট্যান্ড অ্যালোন বেসিসেও ওই নতুন প্রোডাক্টটা সে হয়তো পারচেস করবে। রেজর্স এন্ড ব্লেড প্রাইসিং, তার মানে কি, আপনি রেজর কিনলে পরে ব্লেডটা আপনাকে কিনতেই হবে, তাই তো। combines a low price on a piece of equipment, say razor, printer, water purifier, gaming console, এগুলো কি হচ্ছে আপনার মেইন যে ইকুইপমেন্টটা, সেটা কম্পারেটিভলি কম প্রাইসে অথবা লো প্রফিটে কোম্পানি সেল করে। তো সেল করলে কি হচ্ছে, আপনি যে রেজারটা কিনলেন, রেজারের জন্য তো আপনার ব্লেড লাগবে, বা প্রিন্টার কিনলেন, ওই প্রিন্টারের জন্য আপনার কি লাগবে, কার্ট্রিজ লাগবে, টোনার লাগবে।
ওয়াটার পিউরিফায়ার কিনলেন, আপনার ওইটার আপনার ফিল্টার লাগবে, ঠিক আছে। গেমিং কনসোল কিনলেন, তাহলে গেমটা কিনতে হবে। তো এই যে আপনার পরবর্তীতে যে জিনিসটা লাগবে ওই জিনিসগুলোতে প্রফিট তখন বেশি করে। Low price equipment, high margin pricing on repeat purchase consumable like blades, printer ink, filter, cartridge, software, এগুলাতে তখন হাই মার্জিন করে। তার মানে হচ্ছে আপনি একটা মেইন ইকুইপমেন্টটা আপনি আগে কাস্টমারের কাছে পৌঁছায় দিলেন, তারপরে ব্যবসা করলেন হচ্ছে অক্সিলারিজ গুলা দিয়ে। Optional product pricing applies when a customer buys additional services, product features, either at time of purchase, a deluxe interior for a car, or a side order in restaurant meal after or afterwards. So এইখানে কি হয় যে অপশনাল কিছু জিনিস আপনি সাথে কিনলেন অথবা পরে কিনলেন। যেমন গাড়ি কিনলে স্বাভাবিকভাবে আপনার কি করতে হয় যে ইন্টেরিয়র কিছু জিনিস দরকার হয়, সেগুলা আপনার কিনতে হচ্ছে। রেস্টুরেন্টে গেলে আপনি মেইন মিলের পাশাপাশি আপনি কি খাচ্ছেন, স্টার্টার খাচ্ছেন, তারপরে দেন আপনার যখন শেষ হচ্ছে তখন আবার আপনার আফটার মিল আপনি নিচ্ছেন। সো এই যে প্রোডাক্ট গুলো, এগুলো কি এডিশনাল সেল বা অপশনাল। কমন স্ট্র্যাটেজি ইজ টু সিক হায়ার মার্জিন অন অপশনাল ফিচার্স এন্ড অর সার্ভিসেস। আপনি সে 30-40 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, সো আপনি গাড়ির শোরুমেই দেখা যাবে যে আপনার হয়তো বা আরো ইন্টেরিয়র বিভিন্ন কিছু আছে। তখন ওইখানে আপনি 30-40 লাখ টাকার গাড়ি কেনার পরে যখন আপনি ওগুলাতে ধরেন আপনার 1000 টাকার জিনিস হয়তো 5000 টাকা রাখতেছেন, আপনি ওইটা বুঝতেই পারবেন না। সো দেখা যাচ্ছে কি তারা গাড়িতে হয়তো প্রফিট মার্জিন কম্পিটিটিভ, কিন্তু হচ্ছে ইন্টেরিয়রে তার প্রফিট মার্জিন অনেক হাই। সো এইটাই হচ্ছে বিষয় যে আপনি আগে কাস্টমারটাকে ক্যাপটিভ বানাচ্ছেন, দেন হচ্ছে তার কাছে বিক্রি করতেছেন হাই মার্জিন প্রোডাক্ট। A common strategy to seek high margin on optional features or services when the customer is captive. The initial purchase decision has already been made, although firms that take this strategy too far can damage customer goodwill and their reputation. সো কাস্টমারকে ফার্স্টে অনবোর্ডিং করতেছেন, অনবোর্ডিং করার পরে তার কাছে যা বিক্রি করতেছেন ওগুলাতে আপনি বেশি বেশি প্রফিট করতেছেন। আপনি ইভেন বাজারে গিয়ে আপনি দেখবেন যে আপনি যদি সিম্পল আপনি কখনো সবজি বাজারেও যদি যান, গিয়ে আপনি দোকানদারের কাছে গিয়ে এক প্রথমে যে সবজিটা দেখলেন সেটা আপনি জিজ্ঞাসা করলেন, ভাই প্রাইস কত, এত, দেখবেন যে খুব রিজনেবল একটা প্রাইস বলবে, এবং আপনি যদি কাউন্টার অফার দেন সে রাজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ সে জানে যে আপনি আরো যেগুলো পারচেস করবেন সবগুলো আপনি আসলে আপনি একবার একটা প্রথমটা কিনে ফেললে তারপর ওটার জন্য আপনি আরো 3 দোকান ঘুরবেন না। তো কি হলো যে ফার্স্ট রেটটা আপনি যেই যেই ভেজিটেবল বা যেটাই কিনলেন আপনি একটা কম্পিটিটিভ প্রাইস আপনাকে দিল, তারপরে কি লাগবে আপনার আরেকটা জিনিস লাগবে, তখন আপনি একটু ফ্লেক্সিবল হয়ে যাচ্ছেন। তখন সে যখন প্রাইসটা আপনাকে বলছে তখন আপনি আসলে ইন্ডিভিজুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এরপর একটা প্রাইসও জিজ্ঞাসা করি না, ঠিক আছে, বা জিজ্ঞাসা করলে ও যেটা বলতেছে ও এরপরে আর হয়তো বা কমাচ্ছে না, বাট স্টিল আপনি তো একটা পারচেস করে ফেলছেন, এরপর এগুলো আপনি তার কাছ থেকেই পারচেস করছেন। দিস আর দ্য স্ট্র্যাটেজিস সামটাইমস আমাদের সেলাররা অ্যাডাপ্ট করে থাকে। প্রাইসিং ফর র্যাপিড গ্রোথ। র্যাপিড গ্রোথের জন্য যে আমি এখন অনেক সেল দেখাইতে চাই, তাহলে আমি কি করব, সেটা হচ্ছে পেনিট্রেশন প্রাইসিং। অর্থাৎ আপনার মার্কেটের থেকে কম দামে আপনি বিক্রি করছেন বা খুব লো মার্জিনে আপনি বিক্রি করছেন, is an example of discount pricing and is used when a firm willingly sacrifices margins in order to build scale and market share. Examples include Netflix, Huawei, Amazon, tablet, e-reader, Alexa speaker. সো কি হয়েছে আপনার নেটফ্লিক্স প্রথম দিকে আপনার ভিডিও সাবস্ক্রিপশন অনেক লো কস্টে দিচ্ছে, কেন, মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য। হুয়াই যেটা হচ্ছে টেলিকম ইকুইপমেন্ট গুলা ওরা লো মার্জিনে, ভেরি লো মার্জিনে দিচ্ছে মার্কেট শেয়ারের জন্য। অ্যামাজন যেটা করছে ট্যাবলেট, ই রিডার, অ্যালেক্সা, এগুলাতে তারা কি করছে মার্কেটটা ধরার জন্য। অর্থাৎ মার্কেটে আপনি যখন মার্কেট শেয়ারটা বাড়াতে যাবেন, শেয়ার আপনি কিভাবে বাড়াবেন,
আপনাকে তখন প্রাইসটা ডিসকাউন্টেড প্রাইস অফার করতে হয়। আরেকটা হচ্ছে প্রিমিয়াম প্রাইসিং। এনিওয়ে এটা কিন্তু প্রিমিয়াম না, এটা আসলেই প্রিমিয়াম, ঠিক আছে? সো এটা আসলে মিস্টেক না, এটা ঠিক আছে, প্রিমিয়াম প্রাইসিং। সো হোয়াট ইজ প্রিমিয়াম প্রাইসিং? তার মানে এখানে ফ্রি আছে, কিছু কিছু জিনিস আপনি ফ্রি দিচ্ছেন, এই জন্য এটা প্রিমিয়াম না হয়ে হয়ে গেছে প্রিমিয়াম। So allows customers a certain level of uses or functionality at no charge. Free কিছু দিচ্ছেন। For example, with news content, a software application or a game. News content এর সাথে আপনি software application বা game ফ্রি দিচ্ছেন। This model is widely used in digital content and services such as periodicals, video games, software app, cloud storage, where the provider stands to benefit from wide adoption, often via network effect. So that কি হয় যে আপনাকে এই এক্সট্রা ফেসিলিটি গুলো দেওয়ার মাধ্যমে আপনাকে অনবোর্ডিং করতে পারলে যেটা হয় যে নেটওয়ার্ক ইফেক্টের কারণে আপনার তার সেলটা বুস্ট আপ হয়। হিডেন রেভিনিউ, আরেকটা হচ্ছে হিডেন রেভিনিউ মডেল, অর্থাৎ রেভিনিউ যে সে আর্ন করতেছে আপনি বুঝতেও পারবেন না, ঠিক আছে? সেটা কিভাবে? ধরেন আপনি ইউটিউব ইউজ করতেছেন, ইউটিউব দেখতেছেন ইউটিউব থেকে। সো ইউটিউব তো আসলে আপনাকে কি ফ্রি দিচ্ছে? দিচ্ছে ফ্রি, বাট তার তো একটা আর্নিং লাগবে। সো সে আসলে আদার ওয়ে সে এখান থেকে আর্ন করতেছে, যে কারণে সে আপনাকে আসলে ফ্রিটা দিতে পারছে। এইটাই হচ্ছে হিডেন রেভিনিউ বিজনেস মডেল। প্রোভাইড এ সার্ভিস টু ইউজার at no charge and generate revenue elsewhere. সো ইউটিউব এলসওয়্যারটা কি? এলসওয়্যারটা হচ্ছে কি, ওখানে অ্যাড দেখবেন যে আপনি ভিডিও দেখতে গেলে প্রায়ই আপনার অ্যাড চলে আসে। ওই যে অ্যাডটা দেখতেছেন, এই অ্যাড এর জন্য কিন্তু ওই অ্যাড কোম্পানি থেকে, যে কোম্পানি আপনার যে কোম্পানির অ্যাডটা দেওয়া হচ্ছে তার কাছ থেকে ইউটিউব কি করতেছে, আপনার একটা ফি নিচ্ছে। ওই ফিটাই হচ্ছে তার আর্নিং। দিস ইজ এ কমন ফিচার অফ বোথ লিগেসি অ্যান্ড ডিজিটাল বিজনেস মডেলস ইন দ্য মিডিয়া সেক্টর, with free content and paid advertising. Examples can also be found in online marketplaces where sellers pay, buyers do not, and financial services, free checking accounts, free stock trading. So free আসলে তো কোনো কিছুই পৃথিবীতে ফ্রি না, এটা সামবডি এলস অ্যাকচুয়ালি পে করছে। তার মানে আপনি কিভাবে পে করছেন? আপনি যে অ্যাডটা দেখতেছেন, এই দেখার মাধ্যমে আপনি আসলে পে করছেন। সো আপনার দেখাটা ইম্পর্টেন্ট কেন? আপনার টাইমটা, সেখানে আপনার টাইম কিন্তু একটু নিয়ে নিচ্ছে, সেই টাইমটার একটা ভ্যালু আছে। এন্ড দেন আপনি যখন দেখছেন, প্রবাবলি ইউ উইল বাই এট সাম পয়েন্ট। দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনার এই যে আপনার দেখার কারণে, দেখানোর জন্য আপনাকে কোম্পানি পে করতেছে। অল্টারনেটিভ টু ওনারশিপ। সো আমরা প্রোডাক্ট অর সার্ভিস আমরা আসলে প্রোডাক্ট আমরা ওন না করেও ইউজ করতে পারি, এটাও একটা বিজনেস মডেল হইতে পারে। কি হইতে পারে? রিকারিং রেভিনিউ, সাবস্ক্রিপশন প্রাইসিং। মান্থলি বেসিসে আপনি সাবস্ক্রিপশন, আপনি ইন্টারনেট ইউজ করেন, মান্থলি বেসিসে আপনি সাবস্ক্রিপশন দিচ্ছেন। enables customers to rent a product or service for as long as they need it. নেটফ্লিক্স আপনি যতক্ষণ ইউজ করতেছেন ততক্ষণ দিচ্ছেন, নাহলে দেওয়ার দরকার নেই। ফ্র্যাকশনাইজেশন, আপনি ফ্র্যাকশনে ভাগ করে ভ্যালু ক্রিয়েট করতেছেন। creates value by selling an asset in smaller units or through the use of an asset at different times. Example কি হতে পারে? ইনক্লুড ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং কি হয়? আপনার একার ওয়েবসাইট কি একটা হোস্টিং এ থাকে? না, এখানে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ হোস্টিং থাকে। তার মানে একটা বড় স্পেস বা একটা সিস্টেম, একটা সার্ভার সিস্টেম ডেভেলপ করে সেখানে অনেকগুলো হোস্টিং দেওয়া হচ্ছে, সো দ্যাট আপনি ইভেন একটা কম্পিউটারের চেয়ে কম দামে আপনি হোস্টিংটা পেয়ে যাচ্ছেন। বাট আপনি যদি ফুল হোস্টিংটা নিজেই করতে হইতো অফ সাইডে, তাহলে কি করতে হইতো? আপনার পুরা সার্ভারের সিস্টেমটা নিজস্ব লাগতো এবং এটা অনেক বেশি এক্সপেন্সিভ হইতো। তার মানে এটাকে সাবডিভাইড করার মাধ্যমে কি হচ্ছে? ভ্যালু ক্রিয়েট হচ্ছে, which enables sharing server capacity, office subleasing, co-working, vacation property time sharing, private jets.
সো আপনি যখন শেয়ার করছেন, সে উবার ইজ অলসো আপনার কি শেয়ারিং হচ্ছে, তাই তো? শেয়ারিং এর মাধ্যমে ভ্যালু ক্রিয়েশন হচ্ছে, দুইজনেরই বেনিফিট হচ্ছে, যে কার ওনার এট দ্য সেম টাইম আপনার যারা ইউজ করছে তাদের। লিজিং ইনভলভস শিফটিং, লিজিং আরেকটা হতে পারে কি, লিজিং involves shifting the ownership of an asset from the firm using it to an entity that has lower cost for capital and maintenance। সেক্ষেত্রে এটা কি হইতেছে যে আপনি লিজিং এর ক্ষেত্রে কি হয়, আপনি যে মেশিনটা সেটা আপনি পারচেস না করে, মেশিন বা যে কোনো কিছু সেটা আপনি পারচেস না করে আপনি কাইন্ড অফ রেন্টের মতো লিজ নিচ্ছেন। মিনস হচ্ছে যে যার জন্য কস্টটা কম, হয়তো বা লিজিং কোম্পানির জন্য আপনার এটা এই যে ওন করাটা লেস কস্টলি, সো দ্যাট ও ওন করছে, আপনাকে সেটা ইউজ করার রাইট দিচ্ছে এবং তার এগেনস্টে সে একটা পেমেন্ট নিচ্ছে। কমন এক্সাম্পল ইনক্লুড রিয়েল এস্টেট, অটোমোবাইলস, এয়ারক্রাফট, স্পেশালাইজড ইকুইপমেন্ট। লাইসেন্সিংটা কি টিপিক্যালি গিভস এ ফার্ম অ্যাক্সেস টু ইনটেঞ্জিবল অ্যাসেটস, say brand name, intellectual properties such as film library, song, patented formula, in return for royalty payments, often a percentage of revenue। তো আপনার কি হচ্ছে যে আপনাকে একটা লাইসেন্স দেওয়া হচ্ছে ফর সার্টেন টাইম, যে আপনি ওই ব্র্যান্ডটা ইউজ করতে পারবেন বা হচ্ছে তাদের কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউজ করতে পারবেন, ঠিক আছে, টু ডু দ্য বিজনেস। ফ্র্যাঞ্চাইজিংটা কি ইজ মোর কম্প্রিহেন্সিভ ফর্ম অফ লাইসেন্সিং, এটাও লাইসেন্সিং এর মতো, কিন্তু এখানে আসলে আপনার কি হয়, ফ্র্যাঞ্চাইজি নর্মালি হচ্ছে অরিজিনাল কোম্পানির প্রোডাক্টটা সেল করে থাকে, in which franchisor typically gives the franchisee the right to sell or distribute its products or services in a specified territory to receive marketing and other support। আমাদের দেশে যে সকল কোম্পানি নাই, ওই সকল কোম্পানির নর্মালি ফ্র্যাঞ্চাইজি আছে, ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে অরিজিনাল যে কোম্পানি প্রোডাক্টটা নিয়ে এসে তারা এখানে বিক্রি করতেছে, তারাই হচ্ছে এখানে ওয়ারেন্টি, গ্যারান্টি, মার্কেটিং সব সেবাগুলা দিচ্ছে। সে শার্প একটা জাপানিজ কোম্পানি, ওদের কি হচ্ছে এখানে ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটর আছে, সে স্কয়ার ইলেকট্রনিক্স, আরো মনে হয় দুই একটা আছে। সো ওরা কি করছে, শার্প কোম্পানি কিন্তু এখানে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই দিচ্ছে না, ওদের পক্ষ হয়ে স্কয়ার ইলেকট্রনিক্স বা আমাদের দেশে অন্য যে ডিস্ট্রিবিউটর আছে তারা কি করতেছে, আপনার মার্কেটিংটা যেমন করছে, অ্যাট দ্য সেম টাইম ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গুলাও তারা দিচ্ছে। এখন আমরা একটা কথা প্রথম বলেছিলাম যে ভ্যালু প্রপোজিশন, কাস্টমারের জন্য আমরা কি ভ্যালু প্রপোজিশন আসলে দিচ্ছি। এই যে আমরা এতক্ষণ যেগুলো আলাদা আলাদা কথা বললাম, হু, হোয়াট, হোয়ার, হাউ মাচ, এইগুলোর কম্বিনেশনটাই হচ্ছে ভ্যালু প্রপোজিশন। A firm's value proposition refer to product or service attributes valued by firm's target customers that lead those customers to prefer a firm's offering over those of its competitors given relative pricing। সো আপনি আপনার তো আসলে একটা পয়েন্ট থাকতে হবে, হোয়াই একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে, আপনার কম্পিটিটরের প্রোডাক্টটা না কিনে। তো সেটাই হচ্ছে আপনার ভ্যালু প্রপোজিশন, যে আপনি সামথিং ইউ আর অফারিং, যেটা হচ্ছে গিয়ে ভ্যালু ক্রিয়েট করতেছে ফর দ্য কাস্টমার, মিনিং সেন্স টু দ্য কাস্টমার্স টু বাই। ভ্যালু প্রপোজিশন ভেরি গ্রেটলি অ্যান্ড রিলেট টু, ভ্যালু প্রপোজিশন অনেক কি করতে পারে, ভেরি করতে পারে, কিসের উপর বেস করে, দ্য প্রোডাক্ট ইটসেলফ, সার্ভিস অ্যান্ড সাপোর্ট, সেল প্রসেস, প্রাইসিং রিলেটিভ টু কাস্টমার্স। সো ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড আদার ফ্যাক্টরের উপর বেস করে এটা হতে পারে, সার্ভিস এবং সাপোর্ট কেমন, যে আফটার সেল সার্ভিস, সেটার উপরে বেস করে হতে পারে, সেল প্রসেসের মাধ্যমে হতে পারে, যে সেলস পার্সন দেখবেন যে এত সুন্দরভাবে কনভিন্স করে ফেলে, দেখা গেল যে আপনি আরেক জায়গায় আরো কম প্রাইসে বেটার প্রোডাক্টটা বাদ দিয়ে আপনি এই সেলস পার্সনেরটাই কিনছেন। কেন কিনছেন? বিকজ হি ইজ সো গুড এট কনভিন্সিং ইউ। Crafting a value proposition requires management to consider carefully which customer it is targeting and through which channels.
their wants, needs, pain points being addressed, and the competitor product service offering pricing. সো আপনি যখন একটা ক্লায়েন্টের আপনি প্রবলেম সলভ করতে পারবেন, তখন কিন্তু আপনি কাস্টমারের রয়্যালটিটা পাবেন। কিন্তু আপনি যদি প্রবলেম সলভার না হন, তাহলে আসলে রয়্যালটিটা পাওয়া ইজ ডিফিকাল্ট। সো দ্যাট পেইন পয়েন্ট আইডেন্টিফিকেশন ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন আমরা একটু দেখি যে একটা এক্সাম্পল এইচডি টুলের বিজনেস মডেল। কি বলছে, লেট আস কনসিডার এ ফিকশনাল ফার্ম এইচডি টুলস দ্যাট ওয়ান্টস টু সেল common hand tools such as like wrenches, screwdrivers, pliers. The firm is considering which one of the business model it should pursue in the market. Elements of the business model are presented below. So kind of like এখান থেকে আমরা বুঝতে পারি যে বিজনেস মডেলটা আসলে কেমন হয়। লাইক বিজনেস মডেল এ একটা, আর একটা হচ্ছে বি, দুইটার মধ্যে যে কোনো একটা, নাথিং রং উইথ এ অর বি, এও হইতে পারে, এও চুজ করতে পারে, বিও চুজ করতে পারে, নাথিং রং উইথ দ্যাট। আমরা এখানে মেইনলি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে বিজনেস মডেলটা কেমন হয়, এবং চুজ করার সময় যেটা হবে যে বেসড অন যে তার ইন্টারনাল ক্যাপাসিটি এবং তার কোনটাতে আসলে তার বেটার হোল্ড আছে, কোনটাতে তার বেটার বিজনেস হবে, সেটার উপরে বেস করে সে মডেলটা চুজ করবে। দ্যাটস ডিফারেন্ট থিং। লাইক প্রথমে কি হচ্ছে, কাস্টমার সেগমেন্ট আইডেন্টিফিকেশন, তার মানে এটা হচ্ছে হু, তাই তো। অ্যাপার্টমেন্ট ডুয়েলার্স, একটা হইতে পারে যে অ্যাপার্টমেন্টে যারা বাস করে, আর নিউ হোম ওনার্স, তারা টার্গেট হইতে পারে কাস্টমার। মডেল বি তে বলতেছে ডু ইট ইউর সেলফ, ডিআইওয়াই, প্রফেশনাল ট্রেড মার্কেট। সো যারা হচ্ছে নিজে নিজের কাজ করে, আর হচ্ছে প্রফেশনাল ট্রেডস মার্কেট, এই জায়গাটা হতে পারে তাদের কাস্টমার। প্রোডাক্ট, আ সিম্পল লো প্রাইসড সেট অফ কিট টুলস, যে কিট সেল করবে। আর মডেল বি তে a full assortment of high quality tools for individual purchase, কারণ আপনি ফুল যদি না হয় এবং হচ্ছে হাই কোয়ালিটি না হয়, ইন্ডিভিজুয়াল কিন্তু নিজে নিজে কাজটা করতে পারবে না। কারণ ডিআইওয়াই তে কি হয় যে আপনার ডিআইওয়াই শপ থাকে, সেখান থেকে আপনি কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে নিজে নিজে আপনি আপনার কাজগুলো করলেন। ধরেন আপনি পেইন্ট করলেন, আপনি হোম ডেভেলপমেন্টের অন্য কোনো কাজ করলেন, সেগুলো আপনার ডিওয়াই শপ থেকে এনে করা যায়। বাট সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ভালো না হইলে ইটস এ প্রবলেম। চ্যানেল হইতে পারে দে ডু নট শপ এট হোম ইমপ্রুভমেন্ট স্টোরস অ্যান্ড আর লাইকলি টু বাই এ কিট অনলাইন অর ফ্রম এ মাস রিটেইলার। সো এরা নর্মালি কি করে, শপ থেকে কিনে না। সো দ্যাটস, এটা আমরা জানলাম যে কাস্টমারের নেচারটা, ওরা আসলে কোন ধরনের নেচারের। আর মডেল বি তে যে ক্লায়েন্ট, ওরা হচ্ছে দে ফ্রিকুয়েন্ট লার্জ হোম ইমপ্রুভমেন্ট স্টোরস অ্যান্ড স্পেশালি ট্রেড ডিস্ট্রিবিউটরস। সো এরা হচ্ছে কি আপনার ট্রেড ডিস্ট্রিবিউটর এবং হোম ইমপ্রুভমেন্ট স্টোর থেকে পারচেস করে থাকে। কাস্টমার প্রোফাইল, এখানে ডিফারেন্ট প্রোফাইলটা কেমন, দে মে নট নো হোয়াট টুলস দে নিড, may have none to start with, occasional use to do everyday repairs, tools do not have to be heavy duty. সো আমরা এখানে কাস্টমার প্রোফাইল, কাস্টমারের যে কি নিড সেটা বুঝতে পারতেছি, রিলেটিভ প্রাইসিংটা আমরা এখানে বুঝতে পারতেছি, দেন কাস্টমার ভ্যালু, সার্ভিসের এক্সপেকটেশনটা কি, অর্থাৎ একটা মডেলের মধ্যে এই জিনিসগুলা থাকে। সো এগুলা যখন থাকে, এগুলো আমরা স্টাডি করে কি বুঝতে পারি যে আচ্ছা ওকে ফাইন, দিস ইজ দ্য থিং, দিস, এবং দিস ইজ গোয়িং টু বি সলভড দিস ওয়ে। আচ্ছা, এখান থেকে যখন হচ্ছে কোন মডেলটা আসলে চুজ করবে, সেইটা করতে গেলে কি করবে, এখান থেকে দেখার বিষয় আছে যে যখন এই কাস্টমার সেগমেন্টটাকে, ওরা কি বলছে, এরা হচ্ছে রিটেইলে যায় না। তার মানে এখানে আপনার কি দরকার, যদি আপনি মডেল এ ইউজ করেন, আপনার কিন্তু স্টোর দরকার নেই, নিজের ফিজিক্যাল স্টোর দরকার নেই। কেন দরকার নেই? দিস টাইপ অফ কাস্টমার ডু নট গো টু দ্য শপ। বাট আপনি মডেল বি তে যে ক্লায়েন্ট, তাদেরকে যদি সার্ভ করতে যান, আপনার হেভি ইনভেস্টমেন্ট দরকার, তার মানে আপনার স্টোর দরকার। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে
থার্ড পার্টি রিটেইলারের থ্রুতে আপনি সেল করতে পারেন। এখন আসলে বিজনেস অর্গানাইজেশন ক্যাপাবিলিটিস হাউ, কিভাবে সেটা আমরা দেখবো। যে এখন আমরা তো রিকোয়ারমেন্ট গুলা বুঝতেছি, যে ক্লায়েন্ট কারা সেটা বুঝতেছি, কি প্রোডাক্ট প্রোভাইড করতে হবে, তার এক্সপেকটেশন কি জানতেছি, কিন্তু আমার কি ক্যাপাসিটি আছে। Evaluating a firm's business model requires consideration of not only the value proposition, but also how the firm is structured to deliver that value. So value proposition তো আপনি অ্যানালাইসিস করেন, কিন্তু কিভাবে সেটা আপনি ডেলিভার করবেন। What assets and capabilities, skilled personnel, technologies does the firm require to execute on the business model? Will these be owned, insourced, or rented, outsourced? সো ক্যাপাসিটি কি আপনার নিজের আছে নাকি আউটসোর্স করতে হবে। দ্য হাউ অ্যাসপেক্ট অফ দ্য বিজনেস মডেল ইজ অলসো রেফার টু এজ ফার্মস ভ্যালু চেইন, দ্য সিস্টেম প্রসেস উইদিন এ ফার্ম দ্যাট ক্রিয়েটস ভ্যালু ফর দ্য কাস্টমার। সো ভ্যালু প্রপোজিশনটা দেখলাম, এটা হচ্ছে ভ্যালু চেইন কি, দ্য সিস্টেম অ্যান্ড দ্য প্রসেস উইদিন এ ফার্ম দ্যাট ক্রিয়েটস ভ্যালু ফর ইটস কাস্টমার। আপনি কাস্টমার কোম্পানির ভিতরে বা ফার্মের ভিতরে যে সিস্টেম আছে যেটা আসলে ভ্যালুটা ক্রিয়েট করতে পারে, দ্যাট ইজ দ্য ভ্যালু চেইন। সো আপনার ভ্যালু চেইন যদি না থাকে, আপনি ভ্যালু প্রপোজিশন ডেলিভার করা উইল বি ডিফিকাল্ট। সো ভ্যালু চেইন অ্যানালাইসিস, এখন আমরা ভ্যালু চেইন যখন অ্যানালাইসিস করতে যাব, প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন দি ফার্মস ভ্যালু প্রপোজিশন ফর কাস্টমার্স এন্ড ইটস প্রফিটেবিলিটি। সো ভ্যালু চেইন অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারবো যে ভ্যালু প্রপোজ যেটা করা হচ্ছে সেখান থেকে আপনার প্রফিটেবিলিটি কেমন আসবে। ইট ইনভলভস আইডেন্টিফাইং দ্য স্পেসিফিক অ্যাক্টিভিটিস ক্যারিড আউট বাই দ্য ফার্ম, এস্টিমেটিং দ্য ভ্যালু অ্যাডেড, cost associated with each activity, and identifying opportunities for competitive advantage. So এই ভ্যালু চেইন অ্যানালাইসিস আমরা কি করি, যে স্পেসিফিক অ্যাক্টিভিটি কি কি ক্যারি আউট করতেছে ফার্ম সেটা আমরা আইডেন্টিফাই করতে হবে। দেন দেখতে হবে যে প্রতিটা অ্যাক্টিভিটিতে কস্ট কি আর ভ্যালু এডিশন কতটুকু। এরপরে দেখতে হবে যে অপরচুনিটি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার কি আছে, যে আপনার কম্পিটিটরদের থেকে আপনার অ্যাডভান্টেজটা কোথায়, এখানে আইডেন্টিফাই করতে হবে। মাইকেল পোর্টার ডিফাইন্ড 5 প্রাইমারি অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক, অপারেশনস, আউটবাউন্ড লজিস্টিক, মার্কেটিং, সেলস এন্ড সার্ভিস। এই 5টা আইডেন্টিফাই করা হয়েছে যে প্রাইমারি আপনার ভ্যালু চেইনে প্রাইমারি অ্যাক্টিভিটিস হিসেবে। যে আপনার লজিস্টিক, ইনবাউন্ড লজিস্টিক কতটুকু স্ট্রং, ইন্টারনাল অপারেশন কিরকম, আউটবাউন্ড লজিস্টিক কেমন স্ট্রং, মার্কেটিং আপনি মার্কেটিং কেমন হচ্ছে বা কতটুকু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারছেন কিনা, সেলস এবং সার্ভিসটা কেমন, এগুলা। ইন এডিশন এ ফার্মস 4 প্রাইমারি সাপোর্ট অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে কোর অ্যাক্টিভিটিস বা প্রাইমারি অ্যাক্টিভিটিস, এর সাথে 4টা সাপোর্ট অ্যাক্টিভিটিসও প্রপোজ করা হয়েছে। কি, প্রকিউরমেন্ট, হিউম্যান রিসোর্স, টেকনোলজি ডেভেলপমেন্ট, ফার্ম ইনফ্রাস্ট্রাকচার। প্রফিটেবিলিটি অ্যান্ড ইউনিট ইকোনমিক্স, প্রফিটেবিলিটি এবং ইউনিট ইকোনমিক্স কি বলছে, when examined a business model should also reveal how the firm expects to generate its profit. An analyst will want to examine the margins, break-even point, and unit economics, which is expressing revenues and cost on a per unit basis. Unit economics টা কি, যে পার ইউনিট বেসিসে আমরা কস্ট এবং রেভিনিউ প্রফিট এগুলোকে আমরা পার ইউনিট বেসিসে দেখব। সো আমরা ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করছি না, ফাইন, বাট স্টিল হোয়াট উই উইল সি যে এক্সিস্টিং আপনার কি আছে, দ্যাট মিনস এখানে আপনার মার্জিনটা কেমন বা হচ্ছে পার ইউনিটে আপনার প্রফিটেবিলিটি কেমন, এগুলো দেখতে হবে। সো বিজনেস মডেল ফিচার্স ফর অ্যানালাইসিসের ক্ষেত্রে বিজনেস মডেলের ফিচারটা কি, ভ্যালু প্রপোজিশন প্লাস ভ্যালু চেইন প্লাস প্রফিটেবিলিটি। সো আমরা প্রথমে দেখলাম ভ্যালু প্রপোজিশন, তারপরে দেখলাম কি ভ্যালু চেইন। ভ্যালু প্রপোজিশনটা কি, যে আমার কাস্টমার কারা, আমি কি সার্ভিস দিব, আমি কোন চ্যানেল ইউজ করব, আমার প্রাইসিং স্ট্র্যাটেজি কি হবে, এগুলো হচ্ছে
ভ্যালু প্রপোজিশন, দেন হচ্ছে ভ্যালু চেইন। আমার এই ভ্যালু প্রপোজিশনটা ডেলিভার করার জন্য আমার কি ক্যাপাসিটি আছে, আমি কি করব, বিজনেস অ্যাক্টিভিটিস, অ্যাসেট গুলা কি, অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কি, ভ্যালু অ্যাড এন্ড কস্ট পার অ্যাক্টিভিটি, আমার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেখানে আমি প্রতিটা স্টেজে আমি আসলে কতটুকু ভ্যালু এডিশন করতেছি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো কি আছে, ইট গোজ টু ভ্যালু চেইন। এন্ড দেন আমরা দেখবো হচ্ছে প্রফিটেবিলিটি, যে মার্জিনটা কেমন, ব্রেক ইভেন পয়েন্ট কোথায়, ইউনিট ইকোনমিক্স গুলো দেখবো, যে পার ইউনিট বেসিস আপনার কস্ট কত, রেভিনিউ কত, প্রফিট কত। এখন আসেন আমরা দেখি যে টাইপস অফ বিজনেস মডেল, বিজনেস মডেলের টাইপ গুলা কি কি ধরনের বিজনেস মডেল হতে পারে। একটা হচ্ছে গুডস প্রডিউসিং সেক্টর, যেখানে আপনার গুডস প্রোডাকশন করা হয়, সেই ক্ষেত্রে আপনার একটা হইতে পারে যে ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেইলার, ভেরিয়াস সাপ্লায়ার অফ র ম্যাটেরিয়াল, কম্পোনেন্ট, ইকুইপমেন্ট, সার্ভিসেস। সো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আপনার এখানে বিজনেস ফার্ম থাকতে পারে। সার্ভিস সেক্টরে আপনার টার্গেট কনজিউমার হইতে পারে B2C, আরেকটা হতে পারে সেল টু আদার বিজনেস, B2B, বিজনেসের কাছে বিক্রি করতে পারে অথবা ক্লায়েন্টের কাছে সরাসরি সেল করতে পারে। ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিজনেস মডেলের ক্ষেত্রে যেটা হতে পারে যে ফাইন্যান্সিয়াল, এই ক্ষেত্রে আপনার সার্ভিস হচ্ছে বিজনেস টাইপ, মডেল টাইপ, আর সেক্টর হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই ক্ষেত্রে আপনার বিজনেস মডেলগুলো কি হতে পারে, যে লেন্ডিং, ডিপোজিট টেকিং, ইন্স্যুরেন্স, পেমেন্ট প্রসেসিং, ব্রোকারেজ, ট্রেডিং, মার্চেন্ট ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, কম্বিনেশন বা হচ্ছে এগুলার কয়েকটার কম্বিনেশনও হতে পারে। এখন আমরা বিজনেস মডেলের ভেরিয়েশনটা যদি দেখি, যে টাইপস এর মধ্যে আসলে ভেরিয়েশনটা আসতেছে, সেক্ষেত্রে একটা হতে পারে প্রাইভেট লেভেল অর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আপনি ম্যানুফ্যাকচার করছেন ফর সাম আদার কোম্পানি, অর্থাৎ ডিফারেন্ট ব্র্যান্ডের। ধরেন আপনার এই যে প্রাণের অনেক প্রোডাক্টই কি থাকে, আউটসোর্সিং করা থাকে, অর্থাৎ আউটসোর্সিং যে কোম্পানিটা, ওই কোম্পানিটা প্রডিউস করতেছে প্রাণের লেভেলে, দেন এটা প্রাণকে দিয়ে দিতেছে, প্রাণ সেটা মার্কেটিং করতেছে। লাইসেন্সিং অ্যারেঞ্জমেন্ট, in which a company will produce a product using someone else's brand name in return for a royalty. So আরেকজনের ব্র্যান্ড নেম ইউজ করে প্রোডাক্ট তৈরি করতেছে, বিক্রি করছে, ঠিক আছে, তার এগেইনস্টে কি দিতে হচ্ছে, রয়্যালটি দিতে হচ্ছে। সে ফর এক্সাম্পল KFC, আপনি KFC ব্র্যান্ড নেম ইউজ করছেন, ইউজ করে আপনি প্রোডাক্ট বানাচ্ছেন, আপনি চিকেন ফ্রাই সেল করছেন, তার এগেইনস্টে আপনাকে KFC কে কি দিতে হচ্ছে, একটা রয়্যালটি পে করতে হচ্ছে। ভ্যালু অ্যাডেড রিসেলার, আপনি শুধু রিসেলার না, আপনি ভ্যালু অ্যাড করতেছেন, that do not only distribute a product but also handle more complex aspect of product installation, customization, service and support. সো আপনি শুধুমাত্র আপনার এই যে একটু আগে যেটা বললাম শার্পের ওরা স্কয়ার ইলেকট্রনিক্স, ওরা হচ্ছে কি ভ্যালু অ্যাডেড রিসেলার। Franchise model, in which distributors or retailers have a tightly defined, often exclusive relationship with parent company. Franchising is typically used in multi-location service intensive business, where franchisee handles sales, service, uses the parent business model and brand. So এটাও কাইন্ড অফ ভ্যালু অ্যাডেড এর সাথেই মিল আছে, বাট ইটস মোর রোবাস্ট, মোর অ্যালাইন্ড উইথ দ্য প্যারেন্ট। সো দেখা গেছে যে আপনার যে মার্কেটে ফ্র্যাঞ্চাইজি অপারেট করতেছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যারেন্ট কোম্পানি সেখানে সরাসরি অপারেট করে না। অ্যাফিলিয়েট মার্কেটিং generates commission revenues for sales generated on others website. সো আপনি একটা ওয়েবসাইট করলেন, সেখানে আপনি আরেকটা প্রোডাক্টের আরেকটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন, ওইটা লিংক ক্লিক করার মাধ্যমে যদি কেউ পারচেস করে তখন আপনি রেফারাল কমিশন পাবেন। মার্কেট প্লেস বিজনেসেস ক্রিয়েট নেটওয়ার্ক অফ বায়ার্স, মার্কেট প্লেস বিজনেসটা কি, ক্রিয়েট নেটওয়ার্ক অফ বায়ার্স এন্ড সেলার্স উইদাউট টেকিং ওনারশিপ অফ দ্য গুডস ডিউরিং দ্য প্রসেস। এক্সাম্পল দারাজ, আলিবাবা, ইবে। অ্যাকচুয়ালি দারাজের থেকেও এখানে মোর হচ্ছে গিয়ে বিক্রয়.com। সো কি হচ্ছে,
আপনার সেলার লিস্টিং করতেছে, বায়াররা সেখান থেকে পারচেজ করছে, দ্যাটস দ্য মার্কেট প্লেস। Aggregator are similar to marketplace, but the aggregator remarkets product and services under its own name, like Uber, Spotify. So Uber এর গাড়ি কার? Uber এর গাড়ি আপনার, তাই তো? স্পটিফাই যে মুভি দেখানো হচ্ছে বা সেটা কার? সেটা হচ্ছে গিয়ে সামবডি এলস তৈরি করতেছে, বাট ওরা এটাকে রিব্র্যান্ডিং করতেছে নিজের নামে এন্ড দেন সেল করছে। এদেরকে বলা হয়েছে অ্যাগ্রিগেটর। Network effect refer to increase in value of a network to its user as more user join. Many internet-based businesses are built on network effect. So network আপনি যখন আপনি জয়েন করছেন, সে ফেসবুক ভেরি স্ট্রং নেটওয়ার্ক, তাই তো? এখানে প্রচুর মানুষ আছে, সো দ্যাট এর মাধ্যমে অনেক কিছু সেল করা যায়, অনেক বিজনেস তৈরি হচ্ছে। ক্রাউড সোর্সিং বিজনেস মডেল enables users to contribute directly to a product, service, or online content. Example include contest and competitions, online gaming, product development, such as open source software, knowledge aggregation, such as Wikipedia and Wiz, Google Map, fan or hobbyist club, network of trade persons or professionals. So crowdsourcing থেকে আপনার জেনারেল পাবলিক এখানে কন্ট্রিবিউট করতেছে, ক্লায়েন্ট এখানে কন্ট্রিবিউট করতেছে। সে উইকিপিডিয়া, আপনি কোনো একটা টপিক সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি ওখানে লিখতে পারেন, দ্যাট ওয়ে ইউ আর কন্ট্রিবিউটিং। গুগল ম্যাপ, আপনি গুগল ম্যাপে একটা এরিয়া বা কোনো একটা কিছুকে আইডেন্টিফাই করে সেটা নোটিফাই করতে পারেন, সো দ্যাট ওরা ম্যাপটা তখন আপডেট করে নেয়। Hybrid models combining platform and traditional linear business are also common. For example, Amazon's core business has both traditional element, good distribution, and platform element, online marketing and advertising. So that আপনি ট্রেডিশনাল প্লাস হচ্ছে কি যদি অনলাইন ইউজ করেন তখন সেটাকে আমরা বলতেছি হাইব্রিড মডেল। নেক্সট LOS, describe the expected relation between a company's external environment, business model, and financing need. So businesses have very different financing needs and risk profile driven by their business model and other factors. So অবশ্যই আপনার কি হয় যে প্রত্যেকটা বিজনেসের ফাইন্যান্সিং নিড একরকম না, রিস্ক প্রোফাইলও একরকম না, সো এটা ওয়াইডলি ভেরি করে। Providers of capital, both debt and equity, are concerned with firm risk and firm growth. So দুইজনই কি আপনার ডেট যে প্রোভাইড করতেছে, ইকুইটি প্রোভাইড করতেছে, দুইজনই আপনার রিস্ক এবং গ্রোথ দুইটা নিয়েই কনসার্নড। বাট একটা বিষয় হচ্ছে লেন্ডার্স লাইক টু সি লেস আনসার্টেনটি অ্যাবাউট আর্নিংস, বাট ওর লেন্ডার হচ্ছে গিয়ে কম রিস্ক, রিস্ক যত কম হয় সেটার উপরে ফোকাস বেশি। অবশ্যই গ্রোথেও তার ইন্টারেস্ট আছে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে যত কম আনসার্টেনটি থাকবে অফ আর্নিং, কিসের আনসার্টেনটি? অফ আর্নিং, ক্যাশ ফ্লো, অপারেটিং মার্জিন অ্যান্ড দ্য লাইক। ইকুইটি হোল্ডার্স অন দ্য আদার হ্যান্ড like earnings growth over time, but are also concerned with earning volatility. So earning volatility নিয়েও আপনার হোল্ডারও কনসার্ন আছে, বাট তারা বেশি কনসার্ন হচ্ছে গ্রোথ নিয়ে। A firm's overall risk will depend on its business model and other risk factors, both firm specific and external to the firm. সো এক্সটার্নাল ফ্যাক্টর গুলা কোনটা? দুইটা ফ্যাক্টরের উপর বেস করে, একটা হচ্ছে কিছু ফ্যাক্টর হচ্ছে এক্সটার্নাল, কিছু হচ্ছে ইন্টারনাল। সো এক্সটার্নাল গুলো কি? ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি, জিওগ্রাফি, ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমি অলসো ক্যান বি ফ্যাক্টর। লাইক বর্তমানে আপনার ওয়ার্ল্ড ইকোনমি, টোটাল ওয়ার্ল্ড ইকোনমি সাফার করতেছে বিভিন্ন ধরনের প্রবলেমে, সো এটার কারণে কি হইতে পারে? বিজনেস ক্যান অলসো ফেস সাম রিস্ক। ডেমোগ্রাফিক ট্রেন্ড, ডেমোগ্রাফিক কি চেঞ্জ হচ্ছে, সো ডিফারেন্ট এইজের পার্সন অথবা ডিফারেন্ট কালচারের পার্সন হয়তো বাড়ছে বা কমছে, এটার উপরে বেস করে কিন্তু স্পেসিফিক ফার্ম বা কোম্পানির বিজনেস আপ ডাউন হইতে পারে। সেক্টর ডিমান্ড,
যে সেক্টরটাকে সার্ভ করা, যে সেক্টরে অপারেট করতেছে কোম্পানি, ওই সেক্টরে ডিমান্ডের কি অবস্থা। কোন কোন সেক্টর আছে আপনার ডিমান্ড ইজ গ্রোয়িং, কোন কোন সেক্টর আছে ডিমান্ড ইজ ডিক্রিজিং ওভার টাইম। ইন্ডাস্ট্রি কস্ট ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাস্ট্রির কস্টের ক্যারেক্টারটা কি, দ্যাট মিনস হচ্ছে কস্ট কি বাড়ছে বা কমছে, ইকোনমিস অফ স্কেল বাড়ছে বা কমছে, দিজ আর দ্য থিংস। পলিটিক্যাল, লিগাল, রেগুলেটরি এনভায়রনমেন্টের কি অবস্থা, সোশ্যাল পলিটিক্যাল ট্রেন্ড, সেগুলোর উপরে বেস করে আপনার কি হয় যে একটা কোম্পানির, যেমন এই মুহূর্তে আপনি বাংলাদেশের বলেন ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানির জন্যই এখন কি আপনার মোরলেস একটু রিস্কটা বেশি। কেন? বিকজ ডিফারেন্ট অলস, আপনি সোশ্যাল বলেন, পলিটিক্যাল বলেন, ইকোনমিক বলেন, এভরি সাইডে ওয়ার্ল্ড এখন সাফার করছে। দ্যাটস ওয়াই কি আপনার এক্সটার্নাল ফ্যাক্টরের রিস্কটা বেশি। বাট অফকোর্স বেসড অন দ্য ইন্ডাস্ট্রি, এটা হয়তো বা কোনো কোনো ইন্ডাস্ট্রির জন্য কম, কোনো ইন্ডাস্ট্রির জন্য একটু বেশি। এখন আসেন ফার্ম স্পেসিফিক ফ্যাক্টর। যে ফার্ম স্পেসিফিক কি ফ্যাক্টর থাকতে পারে, যে এটা তো কমন, এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কিন্তু আপনার কম্পিটিটরের জন্য যা আপনার জন্য তাই। কিন্তু ফার্ম স্পেসিফিক কিছু বিষয় থাকে, যে ফার্মের ম্যাচুরিটি যদি বেশি হয় তাহলে কি হবে, রিস্ক কম হবে। কম্পিটিটিভ পজিশন, আপনার কম্পিটিটিভ পজিশন যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু রিস্কটা কম। বিজনেস মডেল স্পেসিফিক রিস্ক থাকতে পারে, যে অ্যাসেট লাইট, এই ক্ষেত্রে আপনার বিজনেস মডেল স্পেসিফিকও কিছু রিস্ক থাকতে পারে, সেটা কি অ্যাসেট লাইট বিজনেস মডেল। সেক্ষেত্রে কি হয় যে হাই কস্ট যে অ্যাসেট গুলা আছে সেগুলা কোম্পানি ওন না করে সেটা আউটসোর্সিং করে, যে এটা হয়তো লিজ নিল বা রেন্ট নিল, এই ক্ষেত্রে কি রিস্কটা একটু কমে যায়। কিন্তু কোম্পানি যদি ওই অ্যাসেট গুলা পারচেস করে, অর্থাৎ অ্যাসেট হেভি হয়, তাহলে কি হবে আপনার রিস্কটা বেশি হবে। তো অ্যাসেট হেভি হবে না অ্যাসেট লাইট হবে, এটা কিন্তু বিজনেস মডেলের উপরে ডিপেন্ড করতেছে। অ্যাসেট লাইট হইলে আপনার রিস্কটা কম্পারেটিভলি কম, আপনার অ্যাসেট হেভি হইলে রিস্কটা একটু বেশি। লিন স্টার্টআপ, অর্থাৎ আপনার আউটসোর্স অ্যাজ মেনি ফাংশনস অ্যাজ পসিবল, যদি আপনি বেশি আউটসোর্স করেন সেটাকে তখন বলা হচ্ছে লিন স্টার্টআপ। পে ইন অ্যাডভান্স, পে ইন অ্যাডভান্স হচ্ছে আপনি পেমেন্টটা আগে রিসিভ করে ফেলবেন আর পেমেন্ট করবেন সাপ্লায়ারকে দিবেন পরে। যেমন আপনি ই কমার্সে যদি আপনি দেখেন, আপনাকে কি করতে হয়, আগে আপনাকে পেমেন্ট করে দিতে হচ্ছে, আপনার কাছ থেকে পেমেন্ট নেওয়ার পরে তারপরে দেখা যায় 15 দিন আটকায় রাখে, ওইটা আটকায় রাখার পরে তারপরে সাপ্লায়ারকে আপনার পেমেন্ট করে। লাস্ট এলওয়েস explain and classify types of business and financial risk for a company. So financial risk গুলা types of business এবং financial risk গুলা আমরা এখানে দেখব, যে business risk types of business actually business risk and financial risk, এই দুই ধরনের রিস্ককে মেইনলি দেখব। সো আমরা রিস্ক ইম্প্যাক্টিং দ্য বিজনেস কি ইম্প্যাক্ট করে তিন ধরনের রিস্ক, একটা হচ্ছে ম্যাক্রো রিস্ক, বিজনেস রিস্ক, আর হচ্ছে ফাইনান্সিয়াল রিস্ক। সো ম্যাক্রো রিস্ক কোনটা, অ্যারাইজেস ফ্রম ইকোনমিক এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট থেকে যে রিস্কগুলো অ্যারাইজ করে সেটা হচ্ছে ম্যাক্রো রিস্ক। বিজনেস রিস্ক কোনটা, যেটা অ্যারাইজ করে ফ্রম বিজনেস ইটসেলফ। আর ফাইনান্সিয়াল রিস্ক কোনটা, যেটা অ্যারাইজ করে ফ্রম দ্য ওয়ে বিজনেস ইজ ফাইন্যান্স, বিজনেস কিভাবে ফাইন্যান্স হচ্ছে ওটার উপরে বেস করে যে রিস্কটা অ্যারাইজ করে সেগুলো হচ্ছে আপনার ফাইনান্সিয়াল রিস্ক। সো ম্যাক্রো রিস্ক রেফার টু দ্য রিস্ক ফ্রম পলিটিক্যাল, economic, legal, other institutional risk factors that impact all the businesses in the economy. So specific একটা বিজনেস আসলে ওই ইকোনমিতে সব বিজনেসই ম্যাক্রো রিস্ক দ্বারা এফেক্টেড হয়। Potential for slowdown or a declining economic activity measured by changes in GDP and associated demand. So GDP যদি আপনার কমতে থাকে বা গ্রোথটা অনেক কমে যায়, বা ওইটার সাথে কি হয় আপনার ডিমান্ডটা ফল করে, ডিমান্ডটা ফল করলে কি হয় অল আউটপুটের ডিমান্ড কমে যায়। সো দ্যাট এটার একটা ইফেক্ট আছে, চেইন ইফেক্ট আছে, যে এক জায়গায় ডিমান্ড কমলে তখন এটা আরেক জায়গায়ও ডিমান্ড কমে। সো পুরো চেইনের মধ্যে তখন ইফেক্ট করে ফেলে। এক্সচেঞ্জ রেট, পলিটিক্যাল ইনস্টেবিলিটি or gaps in the legal and financial framework. Some firms sell to customers in multiple countries, which can reduce country risk, although not necessarily macro risk.
সো মাল্টিপল কান্ট্রিতে আপনি সেল করলে পরে আপনি হয়তো বা কান্ট্রি রিস্কটা মিনিমাইজ করতে পারেন, সেই ক্ষেত্রে অনেকগুলা কান্ট্রিতে আপনার ক্লায়েন্ট থাকতে পারে, ইয়ে হতে পারে, বাট স্টিল আপনি আসলে ম্যাক্রো রিস্ককে অল টুগেদার অ্যাভয়েড করতে পারেন না, কারণ আপনি যেখানে অপারেট প্রোডাকশন করছেন সেখানে আপনি হয়তো এফেক্টেড হবেন। সাম ইন্ডাস্ট্রিজ আর রিলেটিভলি ইনসেনসিটিভ টু ইকোনমিক অ্যাক্টিভিটি লেভেল। সো কিছু ইন্ডাস্ট্রি আছে যেটা আসলে এই ম্যাক্রো ইকোনমি দিয়ে ওইভাবে এফেক্টেড হয় না, সেটা কি? ইউটিলিটিস, কনজিউমার স্ট্যাপলস। আপনার পানি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, সো দ্যাট এটা আসলে খুব বেশি এফেক্টেড হয় না ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে, whereas others are more sensitive like capital goods, consumer discretionary goods such as jewelry, vacation travel, এগুলা। সো আপনি আপনার নেসেসিটি গুলা অবশ্যই ফার্স্টে প্রায়োরিটি দিবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি চিন্তা করবেন ক্যাপিটাল গুডস বা হচ্ছে গিয়ে এক্সপানশন বা ম্যানুফ্যাকচারিং এ। তো আপনি কখন যাবেন? যখন হচ্ছে ইকোনমি ইজ ডুইং ওয়েল। ইকোনমি খারাপ অবস্থায় কেউ আসলে নতুন বিজনেস শুরু করতে চায় না বা এক্সপানশন করে না, তার মানে ক্যাপিটাল গুডস এর ডিমান্ড হঠাৎ করেই ফল করে যায়। সেম ওয়ে আপনার জুয়েলারি বা ভ্যাকেশনেও মানুষ আসলে ইকোনমিক কন্ডিশন খারাপ থাকলে তখন কি হয়? ভ্যাকেশনেও মানুষ কম যায়। এখন আসেন আমরা সেকেন্ড টাইপ অফ রিস্ক, যেটা বিজনেস রিস্ক। বিজনেস রিস্কটা দেখি। বিজনেস রিস্ক ইজ দ্য রিস্ক দ্যাট দ্য ফার্মস অপারেটিং রেজাল্ট উইল বি ডিফারেন্ট ফ্রম এক্সপেকটেশন ইনডিপেন্ডেন্টলি অফ হাউ দ্য বিজনেস ইজ ফাইন্যান্সড। সো এটা ফাইন্যান্সিং এর সাথে রিলেটেড না। ফাইন্যান্সিং যেভাবেই হোক না কেন নর্মাল, অর্থাৎ আমরা ফাইন্যান্সিং পর্যন্ত যাবই না, আমরা ইন্টারেস্ট এক্সপেন্স এর দিকে যাব না, আমরা দেখবো হচ্ছে যে অ্যাবাভ দ্যাট, অর্থাৎ ইবিআইটি পর্যন্ত আমরা দেখবো যে সেখানে আসলে তার বিজনেস রেজাল্টটা এক্সপেকটেশন থেকে কতটুকু ভেরি করছে। এটাই হচ্ছে বিজনেস রিস্ক। ইন অ্যাকাউন্টিং টার্মস বিজনেস রিস্ক রিফ্লেক্ট দ্য রিস্ক at the operating profit or earning before interest and tax. So operating profit এর যে উপর যে এফেক্টটা, সেটাই হচ্ছে বিজনেস রিস্ক। সেটা কি? সেটা হচ্ছে অপারেটিং প্রফিটটা আমার এক্সপেকটেশন থেকে হয়তো কম হচ্ছে, সেটাই রিস্ক, যে কম হওয়ার পসিবিলিটিটাই রিস্ক। বিজনেস রিস্ক ক্যান বি সিন অ্যাজ দ্য রিস্ক অফ revenue shortfall or higher than expected cost, potentially magnified by operating leverage. So revenue shortfall অথবা higher expected cost, higher than expected cost, যতটুকু আমরা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি কস্ট হওয়া, এটার কারণে কি হইতে পারে? বিজনেস ক্যান সাফার। বিজনেস রিস্ক ইনক্লুড বোথ ইন্ডাস্ট্রিয়াল and company specific risk. So business risk অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি খুব সাফার করছে। যেমন এখন আপনি যদি দেখেন যে কনজিউমার ইলেকট্রনিক্স, ওদের অবস্থা খারাপ। কেন খারাপ? কারণ পুরো ইন্ডাস্ট্রিটা সাফার করছে, বিকজ ইকোনমির আউটলুক খারাপ হওয়ার কারণে মানুষ কনজিউমার ইলেকট্রনিক্স পারচেস কমায় দিছে। আপনার করোনার সময় হোটেল ইন্ডাস্ট্রি ওয়াজ হেভিলি সাফারিং। কেন? কারণ হচ্ছে গিয়ে মানুষ হোটেলে যাচ্ছিল না, মানুষ ট্যুরিজমে যাচ্ছিল না, মানুষ ফ্লাই করতে পারছিল না, দ্যাটস ওয়াই ওরা সাফার করছে। সেটা কি? ইন্ডাস্ট্রি রিস্ক, ইন্ডাস্ট্রি স্পেসিফিক। আর একটা হচ্ছে কি কোম্পানি স্পেসিফিক। একটা কোম্পানিতে আগুন লেগে গেছে, তাহলে কি ওটা কোম্পানি স্পেসিফিক একটা রিস্ক। সাম রিস্ক framework would distinguish external and internal risk factors, with external risk including both macro and industry risk. সো আমরা দেখতেছি যে বিজনেস রিস্ক হইতে পারে কি, ইন্ডাস্ট্রি রিস্কও হইতে পারে, আর একটা হতে পারে কোম্পানি স্পেসিফিক রিস্ক। অলসো লাইক আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল। সো ইন্ডাস্ট্রি রিস্ক গুলো কোনটা? সাইক্লিকালিটি, অর্থাৎ হচ্ছে গিয়ে বিজনেস সাইকেল। ইন্ডাস্ট্রি বিজনেস সাইকেলের উপরে বেস করে আপনার ডিমান্ড কমতে পারে, বাড়তে পারে। ইন্ডাস্ট্রির স্ট্রাকচারের উপরে বেস করে আপনার কি হইতে পারে? আপনার ডিমান্ড ফল করতে পারে বা বিজনেস খারাপ হইতে পারে। কম্পিটিটিভ ইন্টেন্সিটি, কম্পিটিশন যদি অনেক বেশি হয়
ঠিক আছে? যেমন আপনি সিমেন্ট ইন্ডাস্ট্রি কথা যদি চিন্তা করে দেখেন যে আমাদের লোকাল ডিমান্ডের থেকে কয়েক গুণ হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, অ্যাট দ্য সেম টাইম কি হলো, ইকোনমিক অবস্থা খারাপ, সো কনস্ট্রাকশন ওয়ার্ক অনেক ক্ষেত্রে কমে গেছে, তার মানে কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইন্ডাস্ট্রিটা সাফার করতেছে। কম্পিটিটিভ ডাইনামিক্স ইন ভ্যালু চেইন, ভ্যালু চেইনের ডাইনামিক্সটা কেমন টোটাল ইন্ডাস্ট্রিতে, লং টার্ম গ্রোথ অ্যান্ড ডিমান্ড আউটলুক, ওই ইন্ডাস্ট্রির গ্রোথ এবং আউটলুকটা কেমন, আদার ইন্ডাস্ট্রি রিস্ক এখানে থাকতে পারে। কোম্পানি স্পেসিফিক কি রিস্ক হইতে পারে, যে কম্পিটিটিভ রিস্ক, সে কস্ট অ্যাডভান্টেজ, সুইচিং ব্যারিয়ার, সো যদি আপনার স্পেসিফিক কোম্পানি কিছু কস্ট অ্যাডভান্টেজ থাকতে পারে বা সুইচ করার জন্য আপনার কিছু ব্যারিয়ার থাকতে পারে, এগুলোর উপরে বেস করে কম্পিটিটিভ রিস্কটা হাই হইতে পারে বা লো হইতে পারে। প্রোডাক্ট মার্কেট শেয়ার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিফারেন্সিয়েশন, এক্সিকিউশন রিস্ক, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রিস্ক, ইএসজি রিস্ক, অপারেটিং লেভারেজ। সো এইগুলা হচ্ছে অল কোম্পানি স্পেসিফিক রিস্ক, খুব ডিটেলস আসলে দরকার নেই, কারণ মোস্ট অফ দ্য কেসে এগুলো সেলফ এক্সপ্লানেটরি। এখন আসি আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক, লাস্ট ওয়ান। ফাইন্যান্সিয়াল রিস্কটা কি, রেফার্স টু দ্য রিস্ক অ্যারাইজিং ফ্রম এ কোম্পানিজ ক্যাপিটাল স্ট্রাকচার। সো ক্যাপিটাল স্ট্রাকচারটা কি, ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে কি ডেপ্ট কতটুকু আর হচ্ছে ইকুইটি কতটুকু, এটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, and specifically from the level of debt and debt-like obligations. সো আসলে ফাইন্যান্সিয়াল রিস্কটা ইকুইটি থেকে অ্যারাইজ করে না, মোস্টলি অ্যারাইজ করে কোথা থেকে, ডেপ্ট থেকে। সো ডেপ্টের পরিমাণটা বেশি হইলে কি হয়, আর রিস্কটা বেশি হয়, ডেপ্টের পরিমাণটা কম হইলে আপনার রিস্ক কম হয়। সো কম্পোনেন্ট অফ, আমরা যদি কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ দেখি, এই ফাইন্যান্সিয়াল লেভারেজ থেকেই তো আপনার রিস্কটা অ্যারাইজ করে, ফাইন্যান্সিয়াল রিস্কটা। সো সেটা যদি আমরা দেখি যে টোটাল লেভারেজ, সেটাকে আমরা যদি ব্রেকডাউন করি তাহলে আমরা বলতে পারি অপারেটিং লেভারেজ এন্ড ফাইন্যান্সিয়াল লেভারেজ। সো অপারেটিং লেভারেজ কি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। হোয়াট ইজ কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে আপনি একটা প্রোডাক্ট সেল করলেন $10, ওইটা প্রডিউস করতে আপনার প্রয়োজন হয় হচ্ছে $6, কস্ট হচ্ছে আপনার প্রোডাকশন কস্ট $6, তার মানে $4 হচ্ছে আপনার কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সো টোটাল লেভারেজের ফর্মুলাটা হচ্ছে অপারেটিং লেভারেজ ইন্টু ফাইন্যান্সিয়াল লেভারেজ, তার মানে অপারেটিং মাল্টিপ্লাইড বাই ফাইন্যান্সিয়াল হচ্ছে অপারেটিং লেভারেজ মাল্টিপ্লাইড বাই ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে টোটাল লেভারেজ। অপারেটিং লেভারেজটা কিভাবে বের করতেছি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি হচ্ছে অপারেটিং লেভারেজ। ফাইন্যান্সিয়াল লেভারেজটা কি, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। এখান থেকে হয়তো কোনো ম্যাথ আসতে পারে, নাও আসতে পারে, মেইনলি কনসেপচুয়াল। স্টিল এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখতে হবে।